শুনলাম তোরা নাকি শহরে মাস্তানি করে বেড়াস, তা কার ক্ষমতায় তোরা মাস্তানি করিস? আমাদের ক্ষমতা লাগে না মাস্তানি করতে, তবে আমাদের শক্তি জানিস কি রাফিন ভাই? রাফিনের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলে, রাফিন, তাকে কি তোরা দেখেছিস? তাদের দেখতে হয় না, এমনিতেই আমরা তাদের অনুভব করি। আগন্তুকটা দাঁতে দাঁত চেপে বলে, তাহলে ডাক তোদের ভাইদের, দেখি আজ তোদের খেয়ে বাঁচায়। ভাইদের ডাকতে হবে কেন? আর আমাদের মারবে কে যে বাঁচানোর জন্য ডাক? ফাহাদ আর কিছু বলতে পারে না। তার আগে একটা গুলি চালানোর শব্দ হয়। বুলেটটা যে লাগে আকিবের হাঁটুর ঠিক ওপরে। আকিব জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। ফাহাদ পিছন থেকে গান বের করার আগেই 3টা গুলির শব্দ হয়। একটা বুলেট যে সিয়ামের বাম পায়ের মধ্যাংশে লাগে, সিয়াম যেন ব্যথা সহ্য করতে না পারে না, নিচে পড়ে যায়। আরেকটা বুলেট তাহেরের ডান হাতের কবজিতে লাগে। সে বাম হাত দিয়ে কোন রকমে কবজিটা ধরে রেখেছে। ফাহাদের উরুর মাঝখানের দিকে লাগে। পরিবেশটা এখন থমথমে অবস্থা, কিন্তু 4 জনের অনাতঙ্ক চিৎকার। এত রাতে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলা নিষেধ, তাই রাস্তাটা পুরো ফাঁকা। ল্যাম্পপোস্টের আলো হালকা আগন্তুকের উপর পড়ছে। মাফিয়াদের স্টাইলে গুলি করে আবারও বাইকের সাথে হেলান দিয়ে ঠোঁট দিয়ে পিস্তল থেকে বের হওয়া সামান্য ধোঁয়াগুলো ফুদিয়ে উড়িয়ে দেয়। সবার চোখে ভয় বিরাজ করছে, আর মনের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোথাও থেকে হঠাৎ একটা আগন্তুক এসে সব এলোমেলো করে দিয়েছে। আগন্তুকটা আরেকটা সিগারেট জ্বালায়, ধোঁয়াগুলো ওড়াচ্ছে আর দেখছে 4 জন ছেলের ভয়কাতর চেহারাগুলো। আগন্তুক জোরে ধমক দিয়ে বলে, ফোন দে তোর ভাইদের, দেখি কি করে তোদের বাঁচায়, দে ফোন দে। ফাহাদ কাঁপা কাঁপা হাতে পিছনের পকেট থেকে ফোনটা বের করে রুহানের নাম্বার ডায়াল করলো, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, রুহানের ফোন বন্ধ। আপু, ফোন তো বন্ধ দেখায়। কিরে, তুই এভাবে তোতলাচ্ছিস কেন? তোদের কোনো ভাই কি ফোন ধরে না? এটা বলে আরো জোরে হাসতে থাকে। তাহের করুণ কণ্ঠে বলে, আপু, আপনি আমাদের সাথে এমন করছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করছেন দয়া করে বলেন। আগন্তুক কিছু না বলে শান্ত হয়ে শুধু হাসতে থাকে। আমার দরকার তোদের ভাইদের, যারা মাফিয়া রাজ্য দখল করে বসে আছে। আর তোদের থেকে একজনকে বাঁচিয়ে রাখবো, আর 3টাকে মেরে দিব। এবার বল, কে আগে মরবে? কেউ কোনো কথা বলছে না। যে কোনো একজন বাদে সবাই মারা যাবে। কে কি করবে বুঝতে পারছে না। শিয়াম সাহস দেখিয়ে পিছন থেকে গানটা বের করে আগন্তুকের দিকে একটা শট করে, কিন্তু গুলির দিক শূন্য হয়ে যাওয়ায় বুলেটটা যে লাগে বাইকের ছিটে। সিয়াম পরপর 3টা গুলি করে, কিন্তু সে একটা গুলিও লাগাতে পারে না। সিয়াম গানটা রিলোড করে গুলি করতে যাবে, কিন্তু তার আগেই একটা গুলি চালানোর আওয়াজ হয়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বুলেট সোজা যেয়ে সিয়ামের কপালে লাগে। গুলিটা কপাল ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যায়। আকিব জোরে একটা চিৎকার দিয়ে গালি দিয়ে ওঠে। আকিব আরেকটা গালি দেওয়ার আগেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বুলেট আকিবের চোখে লাগে। আকিব মা বলে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। তাহের তার কবজির ব্যথা ভুলে গিয়ে বাম হাত দিয়ে পিছন থেকে গানটা বের করে একটা গুলি করে, কিন্তু গুলির নিশানা সঠিক হলেও বুলেটটা শূন্যে চলে যায়। তাহের আর ট্রিগারে চাপ দিতে পারে না। এর আগেই 2টা গরম বুলেট তার বুক ঝাঁঝরা করে দেয়। ফাহাদ কি বলবে বুঝতে পারছে না। নীরব দর্শকের মতো চেয়ে আছে তার বন্ধুদের দিকে। এবার আগন্তুকের দিকে আরেকবার তাহের, সিয়াম, আকিবের নিথর দেহের দিকে চেয়ে থাকে। আগন্তুকটা আবারও একটা সিগারেট তার ঠোঁটে চাপে। সিগারেটে জোরে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের উপর ছাড়ে। ফাহাদ কেবল বোকার মতো চেয়ে আছে তার দিকে। আগন্তুকটা পিস্তলটা ফাহাদের সামনে ধরে বলতে থাকে, এটা জানিস কি আগুন? সে নিজেও জ্বলে আর অন্যকেও সেই আগুন দিয়ে ঠান্ডা করে দেয়। কথাটা বলে আবারও সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের উপর ছাড়ে। গান যার হাতে থাকে সে কিন্তু বাঘ না। এই জিনিসটাকে যে যত বেশি ভালো চালাতে পারে সেই হলো আসল বাঘ। যেটা চালাতে পারো না সেটা কখনোই প্র্যাকটিস ছাড়া চালিও না। যেমন তোর বন্ধুগুলো এখনো বাচ্চা, জিনিসটা ভালো করে চালাতেই শিখেনি। আমি কিন্তু দ্বিতীয়বার কাউকে সুযোগ দেই না, তোকেই দিলাম। কারণ রাফিনের কাছে যে খবরটা পৌঁছে যায়, রাফিন এই শহরে থাকে, আমার উপর কেউ এই শহরের মাফিয়ার রাজত্ব করতে পারে না, বলে দিবি তোর ভাইদের। এটা বলে আগন্তুকটা তার হাতে সিগারেটটা জোরে টান দিয়ে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে বাইকের উপরে বসে। আরেকবার ফাহাদের দিকে তাকিয়ে হাত দিয়ে গুলি করার স্টাইলটা দেখিয়ে দেয়। রাস্তাটা সোজা হওয়ায় আগন্তুকটা যতক্ষণ পর্যন্ত অন্ধকারে মিলিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ফাহাদ সেদিকে চেয়ে থাকে। একসময় আগন্তুক রাতের আধারে মিলিয়ে যায়।
আজ আবারও পুলিশ বনানীর একটা নির্জন এলাকা থেকে 3টা ছেলের লাশ উদ্ধার করেছে। শহরের অবস্থা বেশি একটা ভালো না। 2-3 দিন পর পর কেউ খুন করে চলে যাচ্ছে। পুলিশ এখনো কোনো কেসের খুনিকে শনাক্ত করতে পারেনি। শহরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। কে বা কারা এই খুনগুলো করেছে তা জনগণের কাছে ধোঁয়াশা। রাজ, আজকের কেসটা তুমি হ্যান্ডেল করো, আমি অন্যগুলো নিয়ে অনেক ব্যস্ত। রাজ বসে বসে চিন্তা করছিল কে ছেলেগুলোকে কে এইভাবে মারলো। ঠিক তখনই মেহরাব রাজের কেবিনে এসে কথাটা বলে। রাজ যেন এটাই চাইছিল যে কেসটা মেহরাবের রাজের হাতে দিবে। রাজ মুচকি হেসে জবাব দেয়। স্যার, কোনো সমস্যা নেই, আমি সামলে নিব, আপনি অন্যগুলো দেখেন। মেহরাব রহস্যময় একটা হাসি রাজকে উপহার দিয়ে তার কেবিন থেকে চলে আসে। রাজ বুঝতে পারছে না কিছুদিন ধরে মেহরাবের সাথে কথা হলে শুধু তিনি রহস্যময় মুচকি হাসি হাসে, কিন্তু কেন এই মুচকি হাসি তা রাজের এখনো জানা নেই। মেহরাব বসে বসে পুরনো কিছু ফাইল চেক করছিল। ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে। তাড়াতাড়ি করে মেহরাব মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়তে থাকে। সে যেন এই মেসেজটার জন্য অপেক্ষা করছিল। মেসেজটা পড়ে মেহরাব নিঃশব্দে হাসতে থাকে। হাসিটা তিনি নিজের মনের মধ্যেই লুকিয়ে রেখেছেন। নুসরাত, কাল রাতে যে বনানী এলাকায় 3টি ছেলে খুন হয়েছে, সে খবর কি দেখেছিস? রিয়ার কথা শুনে নুসরাত একটা মুচকি হাসি দিয়ে বলে। শুনেছি ছেলেগুলোকে নাকি খুব বাজেভাবে মারা হয়েছে। ভাবতে আমার কেমন যেন লাগছে। আসলে শহরে এখন যে অবস্থা খুব খারাপ। কোন দিন জানি আমাদের কিছু হয়ে যায়। আরে আমাদের কি হবে? আমরা কি ওদের কোনো ক্ষতি করেছি নাকি? তবে তোরা যাই বলিস না কেন, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আমাদের বন্ধু সজীবকে কেউ খুন করে দিল। কারোর সাথে তো সজীবের এমন কোনো শত্রুতা ছিল না যে তাকে মেরে দেবে। আমি কিন্তু ওই দিন একটা আর্টিকেল কিনেছি, খুব ভালো। তোরা কেউ নিয়ে পড়তে চাইলে আমাকে বলিস। সবাই বইয়ের নাম জানতে চাইলে আয়ান তার ব্যাগ থেকে বইটা বের করে দেখায়। একজন কালো কোট পরা যুবক, মুখে মাস্ক, 2 হাতে 2টা পিস্তল হাতে কতগুলো ভিলেনদের দৌড়াচ্ছে। বইয়ের কভার পেজটা দেখে যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার উপক্রম। কভার পেজের উপর স্টাইলিস্ট করে লেখা রহস্যময় মাফিয়া সিরিজ। বইয়ের দ্বিতীয় পাঠের উপরে কভার পেজের গ্রাফিক্সটা এরকম। কিছু লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে আর পরনে কালো কোট, মুখে মাস্ক, মাথায় লম্বা টুপি। সবার সামনে একজন যুবক স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার মাফিয়াদের মতো ড্রেস, গলায় মোটা স্বর্ণের চেইন, মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেট টানছে। ওর হাতে রয়েছে M4A1। রিয়াজ বইটা দেখে অস্থির ভাবে আয়নকে জিজ্ঞেস করে। আয়ান, তুমি এই বইটা কোথায় থেকে কিনছো? আরে ম্যান, কিনেছি একটা লাইব্রেরি থেকে। আর তুমি এমন অস্থির হচ্ছ কেন? রিয়াজ বুঝতে পারছে না যে কি বলবে সবাইকে। সে কোনো রকমে আমতা আমতা করে বলে। আরে আমি তো এই বইটা পড়ছি, কিন্তু ঢাকা আসার সময় বাসায় ফেলে আসছি। কিছু অংশ পড়া বাদ আছে, তাই অনেক লাইব্রেরিতে খোঁজ করছি কিন্তু পাইনি। দেখো রিয়াজ, তুমি কিন্তু বইটা পড়ে নেবে। আচ্ছা, আমি বইটা নিব। আমার পড়া শেষ হলে তুমি পড়িও। ওকে, সমস্যা নেই। তোমার পড়া শেষ হলে আমাকে দিয়ে দিবে, আগে থেকেই বলে দিলাম। আমার বই এখন পর্যন্ত আমি পড়তে পারি নাই, আর তোরা আমাকে পড়তে না দিয়েই কাড়াকাড়ি করা শুরু করেছিস। আয়ান, আমি যতটুক পর্যন্ত পড়েছি ততটুক তোমাদের শোনাই। বইয়ের কাহিনীটা পড়লেই একটা ফিল হবে, আর মুখ দিয়ে শুনলে আরেক রকম ফিল হবে। তার চেয়ে ভালো হবে আমি পরে পড়ে নিব, তোমাদের শেষ হলে। এই, সবে একটা ব্যাপার খেয়াল করেছিস? কি? এই যে রাকিব ভাই ভার্সিটিতে আর কোনো করার নির্দেশ দেয় না, কোনো ঝামেলা করে না, কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারছি না। রিয়ার কথা শুনে রিয়াজ রহস্যময় একটা হাসি দেয়, কিন্তু তার হাসিটা কেউ না দেখলেও নুসরাতের চোখ এড়ালো না। কিন্তু কি কারণে এই রহস্যময় মুচকি হাসি বুঝতে পারছে না নুসরাত। জান্নাত আজও বোরকা পরে ভার্সিটিতে এসেছে। চারিদিকে তাকিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ যায় গাছের নিচে বসা একটা ছেলের দিকে। ময়লা একটা সাদা শার্ট, শার্টের সাথে চকলেট কালারের প্যান্ট, মোটা ফ্রেমের চশমা, ঠোঁটের কোণে হাসি রেখে পাশে বসে থাকা রাব্বির সাথে কথা বলছে। জান্নাত মনে করার চেষ্টা করছে ছেলেটাকে কোথায় যেন দেখেছে। আরেকটু এগিয়ে দেখে ছেলেটা ওই দিনের বোকা ছেলেটার নাম রাফি। জান্নাত ক্লাসের দিকে না যেয়ে কি মনে করে যেন রাফিদের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার রাব্বি, আজ দেখি তো ফুল সব বিক্রি করা শেষ। রাফি রাব্বিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাব্বি তার সব ফুল দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, জি ভাইজান, আজকে সব ফুল বিক্রি শেষ আমার। তবে তবে কি?
আজকের মতো কোনো দিনও ফুল বিক্রি করতে পারি নাই। কেন রে, আগে কি কেউ ফুল নিত না? আগে নিত, তবে আজকে একটা পুলিশ অফিসার সব ফুল নিয়ে গেছে। তা পুলিশ অফিসার একসাথে এত ফুল দিয়ে কি করবে? সেটা আমি কিভাবে বলবো এত ফুল কেন নিয়েছে। হ্যালো মিস্টার রাফি, ধন্যবাদ। রাফি আর রাব্বি যখন কথা বলছিল তখনই পিছন থেকে রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে জান্নাত। রাফি বুঝতে পারছে না কেন অচেনা একটা মেয়ে তাকে ধন্যবাদ দিল। রাফি অবাক হয়ে জান্নাতের দিকে চেয়ে আছে। জান্নাত সেটা বুঝতে পেরে একটা মুচকি হাসি দেয়। আমাকে চিনতে পেরেছেন? রাফি প্রতি উত্তরে মাথাটা নাড়ায়, মানে চিনতে পেরেছে। রাফি মুখ ফুটে বলে, জি আপু, আমি আপনাকে চিনতে পেরেছি। তা হঠাৎ আমাকে ধন্যবাদ দেওয়ার কারণ? জানাটা কি বেশি জরুরি? জানটা জরুরি না, ব্যাপারটা হয়েছে এমন যে আপনি কেন অচেনা একটা ছেলেকে এমনি এমনি তো আর ধন্যবাদ দিতে পারেন না। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, সেটা জানার চেষ্টায় আছি। আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি কারণ ওই দিন আপনি আমার বলা কথায় কিছু মনে করেননি। আবার আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন, তাই ধন্যবাদ দিয়েছি। এবার বুঝতে পেরেছি। আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কথাটা বলে জান্নাত তার হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু রাফি কিছু একটা ভেবে তার হাতটা আর বাড়ায় না, মাথাটা নিচু করে বসে থাকে। জান্নাত প্রশ্ন করে, কি হয়েছে, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? দেখেন, এই শহরে আমার কোনো বন্ধু নেই। আমি একা থাকতে পছন্দ করি, আমার কারোর প্রয়োজন নেই। কথাটা বলে রাফি সেখান থেকে চলে যায়। জান্নাত কেবল রাফির চলে যাওয়ার দিকে চেয়ে আছে। আপা, ভাইজান এমনই, উনি কারোর সাথে বন্ধুত্ব করে না। রাব্বির কথায় জান্নাতের ঘোর ভাঙে। জান্নাত মুচকি হেসে রাব্বির মাথায় হাত বুলিয়ে চলে আসে সেখান থেকে। সে ভেবে পায় না একটা মেয়ে তাকে বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি। যেদিকে একটা মেয়ের সাথে কথা বলার জন্য অনেক ছেলে পাগল, কিন্তু রাফি সেই ছেলেদের থেকে অনেকটা আলাদা। জান্নাত আর কিছু ভাবতেও চায় না, রওনা দেয় ক্লাসের উদ্দেশ্যে। স্যার, তায়েদের লাশের পাশে এই রকেটটা পাওয়া গেছে। রাস্তার কেবিনে বসে বসে সিগারেট টানছে আর ভাবছে কে এই খুনগুলো করেছে, কার এত সাহস যে ফাহাদের উপর হামলা করলো, কে সেই রাতের আগন্তুক। সকালে আবার ওই ফোন, ফারহাদের রহস্যময় কথা বুঝতে পারছে না রাজ। তাহলে কি? ঠিক তখনই কেবিনের দরজায় কড়া নাড়ে সাইফুল। রাজ সাইফুলের হাত থেকে লকেটটা না নিয়ে ঘোরভাবে দেখতে থাকে, তবে তার জানা নেই এই লকেট থেকে কিভাবে সে আগন্তুকটাকে খুঁজে বের করবে। সাইফুল, তুমি ভালো করে চেক করছো জায়গাটা? জি স্যার, আমি ভালো করে চেক করে শুধুই এই রকেটটাই পেয়েছি। সাইফুল, তুমি এখন আসতে পারো। সাইফুল চলে যায়। বাইরে দাঁড়িয়ে কোনো এক আগন্তুক তাদের দুজনের কথোপকথন শুনে মুচকি হেসে চলে যায়। রাজের কাছে যেন সব ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে। কে এই আগন্তুক? নাকি শহরে নতুন কোনো গ্যাং এর আবির্ভাব ঘটেছে? তাহলে কে ওই গ্যাং এর লিডার? তবে কি কেউ রাজের সাথে মাইন্ড গেম খেলতে চাচ্ছে? খেলতে পারে শুধু মেহরাব, কিন্তু তাহেরকে মেরে উনি আমার সাথে কি মাইন্ড গেম খেলবে? বুঝে উঠতে পারছে না। রাজ আরেকটা সিগারেট জ্বালায়, যারা ঠোঁট জোড়া জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজ মুচকি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, রওনা দেয় অজানা উদ্দেশ্যে। রাত 12টার দিকে রাফিকে এইভাবে বাসা থেকে বের হয়ে যেতে দেখে নুসরাত তার নিজের রুম থেকে বের হয়ে গেটের কাছে যায়। সে গেটটা খুলে বেরিয়ে পড়ে রাফির পেছনে পেছনে। নুসরাত একটা জিনিস বুঝতে পারছে না যে রাফি এত রাতে কোথায় যায়। ল্যাম্পপোস্টের আলো দেখা যাচ্ছে রাফি তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন দিয়ে কথা বলছে। হঠাৎই রাফির সামনে কালো একটা গাড়ি এসে থামে। নুসরাত লুকিয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পায়। রাফি সেই কালো গাড়ির ভিতরে ঢুকে পড়ে। নুসরাত ভাবতেও পারেনি রাফির মতো খ্যাত ছেলে এই এমন দামি গাড়িতে উঠতে পেরেছে। নুসরাত আর এক মুহূর্ত দেরি না করে গাড়িটার নাম্বারটা নোট করে নেয়, লোকেশনটা অন করে মোবাইলে কানেক্ট করে দেয়। জোরে জোরে দৌড়ে বাসায় চলে আসে। পছন্দের গাড়িটা বের করে লোকেশন ট্র্যাকিং করতে করতে রাফির গাড়ির পিছনে যেতে। নির্জন রাস্তার সামনে রাফির গাড়ি, দ্বিতীয় নাম্বার গাড়িটা নুসরাতের। কিন্তু হঠাৎ একটা মোড় পেরুতেই পরপর দুইটা গাড়ি নুসরাতের পিছনে পড়ে যায়। নুসরাত বুঝতে পারছে না এখানে আসা তার ঠিক হয়েছে কিনা। রাফির গাড়িটা যেতে যেতে নির্জন জঙ্গল এলাকায় এসে থামে। নুসরাত রাফির গাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামায়, কিন্তু নুসরাত তার গাড়ি থেকে নামে না। নুসরাত পিছনের দিকে চেয়ে দেখে তার গাড়ির পরের দুইটা গাড়ি নেই। রাফির গাড়ি থেকে তিনটা ছেলে নামে। ছেলেগুলো জিন্স জ্যাকেট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, মাথায় লাল রুমাল বাঁধা, দেখতে পুরো বখাটেদের মতো লাগছে। কিন্তু রাফি নামছে না। কিছুক্ষণ পর একটা লোক গাড়ি থেকে নামে। নুসরাত অবাক হয়ে সেদিকে চেয়ে থাকে, কেননা লোকটার পরনে মাফিয়াদের স্টাইলের সবকিছু পরা।
চারজন লোক সামনের দিকে এগিয়ে যায়। নুসরাত বুঝতে পারছে না রাফি কোথায় গেল। সে তো এই গাড়ির ভিতরেই ছিল, তাহলে কই গেল সে? নুসরাত দৌড়ে সামনের গাড়ির কাছে চলে আসে, কিন্তু সে দেখতে পায় গাড়ির ভিতরে কেউ নেই। তাহলে রাফি কই? নুসরাত আর কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যায়, লোকগুলোর পিছন পিছন। এই কে তুই? আমাদের এখানে কেন নিয়ে এসেছিস? ফারাদ স্যার যদি জানে তুই আমাদের এখানে ধরে এনে রেখেছিস, তাহলে তোদের একটাকেও ছাড়বে না। ইমন নামে ছেলেটির কথা শুনে সামনে বসা আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে থাকে। ফারহাদ আমাকে মারবে, সেটা কিভাবে সম্ভব? আমি তো খুন করে কোনো প্রমাণই রেখে যাই না। তাহলে রাফিন ভাইয়ের কানে যদি এই খবরটা যায়, তাহলে কিন্তু পরেরটা আর নাই বললাম। রাফিন, তাকে কি তোরা কখনো দেখেছিস? রাফিন ভাইকে দেখা লাগে না। তার কথা বললে সব মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়ায়, আর তুই বলছিস তাকে দেখা লাগে নাকি? আগন্তুকটা টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট আর পিস্তলটা নাড়াতে থাকে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটে যাবে, ডান হাত দিয়ে গানটা নাড়তে থাকে। আগন্তুকটা সাকিব নামের ছেলেটাকে ডান হাতের ইশারায় বলে, ওর বাঁধনটা খুলে দে। আগন্তুকের কথা শুনে সাকিব ওর বাঁধন খুলে দেয়। আগন্তুকটা একটু হাসে, কিছু না বলে পরপর দুইটা গুলি করে বাঁধা দুইজন ছেলের মাথায় যে লাগে। ছেলে দুটির চোখ জোড়া যেন বেরিয়ে আসার উপক্রম। বাধা থেকে মুক্তি পাওয়ার ইমন যেন এটা দেখে উত্তেজিত হয়ে গেছে। সোজা যেয়ে আগন্তুকের কলার ঝাঁকাতে থাকে আর বলতে থাকে, তুই এটা কি করলি কুত্তার বাচ্চা? এদের মেরে দিলি কেন? আগন্তুকটা একটু জোরে হেসে জবাব দেয়, ও রাফির কলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেই শক্ত বুট দিয়ে সজরে ইমনের তল পেটে লাথি মারে। ইমন দূরে ছিটকে পড়ে যায়। আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে ইমনের সামনে এসে হালকা নিচু হয়ে বলে, মাফিয়া জগতের মানে হচ্ছে রক্তের খেলা। সব মাফিয়ানরা রক্তের নেশায় মেতে ওঠে। সবার একটাই কথা হয়, মারো নয় মরো। তুই এই জগতের একজন, তাই তোকেও মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যেমন আজ দাঁড়িয়ে আছিস, মৃত্যুকে কখনো ভয় পাবি না। তুই যদি মৃত্যুর সামনে থেকে বেঁচে যেতে পারিস, তাহলে মনে করবি তোর আবার চান্স এসেছে, তাই তুই কাজে লাগাবি। কিন্তু আজ আগন্তুকটা আজ আর বেশি কিছু না বলে সোজা ইমনের বুকে 3টা গুলি করে। ইমন যেন ভয়াক্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকের দিকে। আগন্তুকটা তার মাথা থেকে হুডওয়ালা টুপিটা আস্তে আস্তে খুলে, মুখ থেকে কাটা মাস্কটা খুলে লাশের পাশে ফেলে চলে আসে গাড়ির দিকে। গাড়িতে উঠবেই তখনই দেখতে পায় সাদা ড্রেস পরা কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। সাকিবকে জোরে বলে ওঠে, সাকিব দেখ, ওইখানে কে যেন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা, পালাতে যেন না পারে। সাকিব আর শাহিন ওইদিকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে যে কাউকে দেখতে পায় না। এর আগে সাদা ড্রেস পরা ছায়াটাও উধাও হয়ে যায়। সাকিব আর শাহিন এসে আগন্তুকের সামনে মাথাটা নিচু করে ফেলে। তার মানে পালিয়ে গেছে। আগন্তুক সজোরে পা দিয়ে গাড়ির চাকায় একটা লাথি মেরে গাড়িতে উঠে বসে। আগন্তুকটা ভাবছে ছায়াটা হচ্ছে কোনো একটা মেয়ে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এত রাতে কে এই ঘন জঙ্গলের ভেতরে আসবে? ঘোর ভাবতে থাকে আগন্তুক। নুসরাত কিছুক্ষণ আগের বিধ্বংসী একটা ঘটনা দেখেছে, সেটা মনে করতেই তার বুক কেঁপে উঠছে। নুসরাত ছেলেগুলোর পিছনে পিছনে যেতে যেতে একসময় গাছের সাথে লেগে পাটা হালকা কেটে যায়। কোন রকমে রক্ত বন্ধ করতে আবারও হাঁটা শুরু করে। কিছু পর লোকগুলো থামে, আর তাদের সামনে 3 জনকে বেঁধে রাখা হয়েছে। নুসরাত গাছের আড়ালে লুকিয়ে তাদের কাজকর্ম দেখতে থাকে। কালো ড্রেস আপ পরা লোকটা যখন 2টা গুলি করে মেরে দেয়, তখন নুসরাত হালকা ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ কাউকে এভাবে মেরে দিবে বুঝতে পারেনি সে। যখন আগন্তুকটা নিচে বসা ইমন নামের ছেলেটিকে মেরে মাথা থেকে টুপি আর কাটা মাস্কটা খুললো, তখন তার পুরো চেহারাটা হালকা চাঁদের আলো স্পষ্ট দেখতে পারছে। নুসরাত সেটা আর কেউ না, তাদের বাসার ছাদের চিলেকোঠার রুমে যে ছেলেটা থাকে রাফি, সেই। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ভার্সিটির সবচেয়ে খ্যাত গরিব ছেলেটা এভাবে 3টা খুন করতে পারলো আর ভাবতে পারছে না নুসরাত। রাফিরা যখন গাড়িতে উঠবে তখনই নুসরাত গাছের আড়াল থেকে বেরিয়ে যায়, যার কারণে রাফি তাকে দেখে ফেলে। নুসরাতে জানা নেই রাফি তার মুখটা দেখতে পারছে কি না পারছে না। নুসরাত যখন দেখলো রাফির হাতের ইশারায় 2টা ছেলে দৌড়ে আসছিল, তখন নুসরাত সেখান থেকে জোরে দৌড়ে চলে আসে। নুসরাত জঙ্গল থেকে বেরিয়ে খোলা একটা মাঠে চলে আসে আর ভাবতে থাকে রাফি কি করে হতে পারে মাফিয়া। হ্যাঁ এবং না, এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। আরে রাফি আজ একটু দেরি করে ভার্সিটিতে যায়।
গতকাল রাতের কথা মনে করে একটু মুচকি হাসে। গেট দিয়ে যখনই ঢুকবে তখনই রাফি দেখতে পায় তিনটা ছেলে মিলে নুসরাতকে বিরক্ত করছে। একটা ছেলে যে নুসরাতের কোমর স্পর্শ করে রাফি যেন এটা মেনে নিতে পারছে না, তার চোখ দুটো লাল হয়ে আসছে। সবাই নীরব দর্শকের মতো চেয়ে দেখছে, কারো কিছু বলার সাহস নেই, কারণ ভার্সিটির সভাপতির ছেলে রিয়াদ নুসরাতকে বিরক্ত করছে। রাফি নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নুসরাতের পাশে যে দাঁড়িয়ে রিয়াদকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আপুর সাথে এরকম করছেন কেন? রিয়াদ রাফিকে দেখে রেগে যায়। শোয়েব নামের ছেলেটাকে ইশারা দিলে সে এসে রাফির কলার ধরে টানতে থাকে, কিন্তু রাফি যেন আর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাই শোয়েব রাফিকে গালি দেয়। রাফি যেন আর ধৈর্য ধরতে পারছে না, তাই সে কলার থেকে হাতটা সরায় আর বিনয়ী কণ্ঠে বলে, ভাইয়া আপুর সাথে এরকম করছেন কেন? এটা কিন্তু ঠিক না, ওনাকে ছেড়ে দেন প্লিজ ভাইয়া। নুসরাত হালকা করে রাফির দিকে তাকিয়ে দেখে কিভাবে সুন্দর করে অভিনয় করছে। রাফি চাইলেই সব কটার লাশ ফেলে দিতে পারবে, কিন্তু এইভাবে অভিনয় করার কি দরকার বুঝতে পারছে না নুসরাত। ছেড়ে দিব, যা সত্যি সত্যি ছেড়ে দিব, কিন্তু আজ রাতের জন্য হলেও এই মেয়েটাকে আমার চাই। রাফি দাঁতে দাঁত চেপে ধরে আছে। এই কথার জবাব কি দিবে বুঝতে পারছে না রাফি। ভাইয়া আপনার মুখের ভাষা ঠিক করুন আর ভদ্রভাবে কথা বলুন। রিয়াদ কিছু বলবে এর আগেই নুসরাত কষে একটা চড় মারে রিয়াদের বাম গালে আর বলতে থাকে, এতক্ষণ ধরে তোর সব অন্যায় কাজগুলো সহ্য করছি, এর মানে এই নয় যে আমি তোকে ভয় পাচ্ছি। তোর মতো রাস্তার কুকুররা সবসময় ঘেউ ঘেউ করে, আবার যখন খাবার পেয়ে যায় তখন ঠিক হয়ে যায়। কথাগুলো বলে নুসরাত সেখান থেকে চলে আসে। রিয়াদ বাম হাত দিয়ে গালটা চেপে ধরে আছে, দাঁতে দাঁত চেপে রাফিকে উদ্দেশ্য করে বলে, আজকে রাতে তোকে ধরে এনে এমন শিক্ষা দেব যা তুই কখনোই চিন্তা করতে পারবি না। বলেই রিয়াদ একটা মুচকি হাসি দিয়ে চলে আসে। রাফি রিয়াদের চলে যাওয়ার দিকে চেয়ে আছে আর নিচের দিকে চেয়ে মুচকি হাসে। নুসরাত কোনোভাবেই নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। সবচেয়ে বেশি রাগ উঠেছে রাফির উপরে। কেন সে তখন অন্যায় দেখে ওদের মানলো না, তাই সে রাফির ক্লাসের দিকে চলে আসে। রাফি ক্লাসে বসে বসে ক্লাস করছিল, তখনই নুসরাত বাইরে রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফি, এখনই ক্যাম্পাসের পুকুর পাড়ে আসবি, খুবই তাড়াতাড়ি। রাফি বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এইভাবে ডাকলো। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না রাফি। পুকুর পাড়ে যেয়ে দেখে নুসরাত পায়ের উপর পা তুলে বসে আছে। হ্যাঁ এবং না, এই দুটোর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো সবচেয়ে বেশি ভাবতে হয়। যেমন এখন নুসরাত রাফিকে এমন একটা প্রশ্ন করেছে যা শুনে সে হতভম্ব হয়ে যায়। কি রে, এমন করে মূর্তির মতো করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছিস সেটার উত্তর দে। রাফি ঠিক বুঝে উঠতে পারছে না যে কি উত্তর দিবে, কারণ নুসরাতের এই প্রশ্নের জবাব রাফির কাছে নেই। সে কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। নুসরাত নিজের রাগটা কন্ট্রোল করে বলে, আর একবার বলছি, কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? আবারও এত রাতে? উত্তর দে। রাফি মাথাটা নিচু করেই জবাব দেয়, আসলে আপু, আমি মাঝে মধ্যেই রাতে হাঁটতে বের হই। সেটাই তো জিজ্ঞেস করলাম, এত রাতে কই হাঁটতে বের হয়ে যাও? আপু, আমি বাসার কাজ দিয়ে হাঁটাহাঁটি করি, বেশি দূরেও কোথাও যাই না। নুসরাত ঠিক বুঝতে পারছে না রাফি মিথ্যে কথা বলছে, কিন্তু রাফিকে বুঝতে দেওয়া যাবে না যে সে এটা ধরতে পেরেছে। তোকে যেন আর না দেখি রাতের বেলা বাসা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করতে। তুই এখন যা এখান থেকে। রাফি তার মাথাটা নাড়ায়, যার মানে হলো হ্যাঁ, সে আর রাতে বাইরে যাবে না। রাফির পিছন দিকে ঘুরে চলে যাচ্ছিল, তখনই পিছন থেকে শুনতে পায়, রক্তের খেলায় সবাই উন্মত্ত, কেউ রক্ত দেখে মজা পায়, আবার কেউ। আর কিছু শুনতে পায় না রাফি। এর আগেই পিছন থেকে হাসির আওয়াজ আসতে থাকে। রাফি পিছনে ফিরে তাকায়, দেখে নুসরাত হাসতেছে। সাটুবাটের একটা বাল্বে হলদে আলোয় নিস্তব্ধ বদ্ধ রুমটা ছেয়ে গেছে। রুমের ভিতর একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে, পরনে তার পুলিশের পোশাক। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেউ তাকে ভালো করেই আঘাত করেছে, যার কারণে সবুজ রঙের শার্টের 4টা বোতাম খোলা, ভিতরের সাদা গেঞ্জিটা ভালো করে বোঝা যাচ্ছে। মুখ দিয়ে সামান্য রক্ত জমাট বেঁধে মনে হচ্ছে অনেকক্ষণ আগে কেউ 4 থেকে 5টা ঘুষি দিয়েছে। রক্তগুলো জমাট বেঁধে কালো হয়ে গেছে। লম্বা লম্বা এলোমেলো চুল, লম্বা চুলের সামনের ডান পাশে হালকা করে রং করা। ছেলেটাকে অনেকগুলো ড্রাগসের ইনজেকশন পুশ করা হয়েছে, যার কারণে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সেই ছেলেটার কেউ নয়, স্বয়ং রাজ নিজেই। কিছুক্ষণ পর 3টা ছেলে রুমের ভিতর প্রবেশ করে। কালো মোটা করে ছেলেটার নাম পলাশ। তার হাতে একটা ছোট বালতিতে করে পানি নিয়ে এসেছে। সেই পানি রাজের মুখে মারে।
হঠাৎ করে মুখের উপর তরল জাতীয় কিছু পড়ায় রাজ আস্তে আস্তে চোখ মেলে তাকায়। চোখ খোলা মাত্রই 60 ওয়াটের বাল্বের হলদেটে আলো রাজের চোখে এসে পড়ে, যার কারণে রাজা আবার চোখ জোড়া বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর রাজা আবারও চোখ খোলার পর সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। রাজ হাতগুলো নাড়ানোর চেষ্টা করলেও তার পারে না, কারণ তার হাতগুলো মোটা শক্ত রশি দিয়ে বাঁধা। রাজের কেমন যেন মাথাটা ঘুরঘুর করছে। অধিক পরিমাণে ড্রাগস রাজের শরীরে প্রবেশ করানো হয়, যার কারণে তার এমন মনে হচ্ছে। রাজ সামনের দিকে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী ছেলে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানছে। দুইজন ছেলে তার পিছনে দাঁড়িয়ে আছে, বাকি একজন রাজের পিছনে দাঁড়িয়ে আছে। রাজ মনে করার চেষ্টা করছে সকালে যখন সে পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন কেউ তার গাড়িটা থামিয়ে তার কাছে আসে। রাজ কিছু বলার আগে সেই ব্যক্তি রাজকে অজ্ঞান করে ফেলে। চেয়ারে বসে থাকা রিয়াদ নামের ছেলেটা তার সামনের থাকা টেবিলের উপর পা দুটো তুলে রাখে আর রাজকে উদ্দেশ্য করে বলে, কি রে, আমাকে চিনতে পেরেছিস? আমি মেয়র শহীদ, এর বড় ভাই, এর ছেলে রিয়াদ, সজীবের আপন বড় চাচাতো ভাই। আমার চাচা সজীবের খুনি হিসেবে তোকে শনাক্ত করছে। তুই নাকি অনেক সাহসী, আবার চাচার সাথে বড় বড় কথা বলিস, তাই তোকেই নাকি চাচার সন্দেহ লাগে। এখানে তোকে মেরে গেলে কেউ জানবে না, একটা কাক পক্ষীও জানবে না, তাই পুলিশের মতো থাকবি। আবার রাজনৈতিক নেতাদের সাথে তর্কাতর্কি করিস কেন? এখন তুই বল, সজীবকে কেন মেরেছিস? কি দোষ করছিল তোর সাথে, যার কারণে সজীবকে মেরে দিলি? রাজ মুখ দিয়ে কোনো শব্দ করে না, সে জোরে জোরে কয়েকটা শ্বাস ছাড়ে। এবার সে ভীতু গলায় বলতে থাকে, আমি সজীবকে মারিনি। রিয়াদের হাতের ইশারায় পিছন থেকে কালাম নামের ছেলেটা একটা স্টিক এনে তার হাতে দেয়। রিয়াদ কিছু না বলে হঠাৎ করে বাড়ি মারে রাজের হাঁটুর মাঝ বরাবর। রাজ চোখটা বন্ধ করে নেয়, ব্যথাটাও সহ্য করে নেয়। রাজ কোনো প্রতিউত্তর করে না, কারণ সে জানে বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, কিন্তু রাজের এখন কিছু বলার নেই, তাই সে চুপ করে বসে আছে। রিয়াদ এটা দেখে স্টিকটা দিয়ে আবারও বাম পায়ের হাঁটুর মধ্যে সজোরে বাড়ি মারে। রাজের কাছে মনে হচ্ছে এই একই জায়গায় প্রথমে আঘাতটা করা হয়েছে। রাজ এইবারও নীরবে ব্যথাটা সহ্য করে নেয়। রিয়াদ যেন এই রাজের এই নীরবতাটা সহ্য হয় না, তাই সে বলতে থাকে, কি রে, তোর কি কোনো ব্যথা অনুভব হচ্ছে না? তুই কিভাবে চুপ করে আছিস? রাজ কিছু না বলে ব্যথার মধ্যে মুচকি হাসে, যার মানে হচ্ছে তুমি যতই দুর্বল হও না কেন শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তুমি যতই দুর্বলতা প্রকাশ করবে সামনে থাকা শত্রু তত বেশি অত্যাচার করবে তোমার উপর। রিয়াদ টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। দুই হাত টান দিয়ে সব ধোঁয়াগুলো রাজের মুখের উপর ছাড়ে। রাজ কাশতে শুরু করে। এটা দেখে রিয়াদ জ্বলন্ত সিগারেটটা রাজের বাম হাতের উপর চেপে ধরে। রাজের মুখ থেকে হালকা জোরে আশ করে একটা শব্দ হয়। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। বুদ্ধিমানরা সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে কাজের পরে। রাজ এই কথাটা চিন্তা করে মুচকি হাসছে। রিয়াদের কাছে যেন রাজের এই মুচকি মুচকি হাসিটা যেন সহ্য হচ্ছে না, তাই সে রেগে বলে, কি রে, তুই কি দিয়ে তৈরি? এত অত্যাচার করছি তবুও কিভাবে তুই হাসছিস? তুই কি জানিস, রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। তাহলে তুই কি এখনো নীরবতা পালন করে বুদ্ধিমত্তার পরিচয় দিবি? রাজ জানে শত্রুকে যত বেশি রাগাবে তত বেশি সে দুর্বল হয়ে যাবে, তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিবে, তাই সে রিয়াদকে রাগানোর জন্য বলেছে। রিয়াদ, তুই কি জানিস পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে প্রচণ্ড পারমাণবিক শক্তি মুক্ত হয় এবং ভয়াবহ ধ্বংসশীলার সৃষ্টি করে? রিয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রাজকে প্রশ্ন করে ফেলে, রিপিট, এই কথাগুলো দ্বারা কি বোঝাতে চাইছিস সেটা খুলে বল। রাজ দেখতে পাচ্ছে রিয়াদ উত্তরটা শোনার জন্য কেমন যেন করে তাকিয়ে আছে। বলবো, সব বলবো। আগে আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দে, মনের সুখে টানবো আর তোর প্রশ্নের জবাব দিব। রিয়াদ ভালো করে বুঝতে পারছে রাজের মাথায় কোনো সমস্যা আছে, কেমন যেন সাইকো টাইপের ছেলে। সে আর কিছু না ভেবে পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে রাজের দিকে এগিয়ে দেয়। রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াদের দিকে, হাত দিয়ে ইশারা করে, যার মানে হচ্ছে রাজের হাত বাঁধা, সে বাঁধা অবস্থায় সিগারেট টানতে পারবে না। রিয়াদ পলাশকে বলে, পলাশ শালার ডান
হাতের বাঁধনটা খুলে দে। রিয়াদের কথা মতো পলাশ রাজের ডান হাতের বাঁধন খুলে দেয়। নে এবার সিগারেট টান আর আমার প্রশ্নের জবাব দিতে থাক। রাজ জ্বলন্ত সিগারেটটা ঠোঁটে যাবে। নিচের ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে রয়েছে। ঠোঁটটা অনেক জায়গায় বাজেভাবে কাটা, যার কারণে সিগারেটটা ঠোঁটে চাপলে রাজের হালকা ব্যথা অনুভব হয়। তবুও যেন সে থেমে নেই, জোরে জোরে 4টা টান দিয়ে সিগারেটটা শেষ করে ফেলে। আমরা যেখানে ছিলাম, ও হ্যাঁ, তুই যতক্ষণ না পর্যন্ত আমাকে এখানে বেঁধে রাখবি ততই তোর সমস্যা হবে, কারণ আমি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী। আমাকে এক্ষুনি মেরে ফেল, নয়তো পরে আবার তোর আশা অপূর্ণই থেকে যাবে। শালা মাদার, তোকে চাইলে এখানেই মেরে দিতে পারি, কিন্তু তোকে যে মারবে সে এখনো আসে নাই। ভাগ্যটা তোর খুবই ভালো, তা না হলে তুই এখন পর্যন্ত বেঁচে আসিস। রাজের ভাগ্য সম্পর্কে সে নিজেই অবগত নেই। রাজের খারাপ সময় সে নিজেই ঠিক করে, আবার ভালো সময়ও সে নিজেই ডিসাইড করে। আমি জানি আমার ভাগ্য এখন কি লেখা আছে, তবে আমি এখন মরবো না, এটা তো শিওর। আত্মবিশ্বাস ভালো, কিন্তু এত বেশি আত্মবিশ্বাস ভালো না। রাজ জানে তার মাইন্ড যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কেউ তার কিচ্ছু করতে পারবে না। রিয়াদ বসা থেকে উঠে এসে রাজের বাঁধনগুলো খুলতে থাকে। উপস্থিত সবাই প্রায় অবাক। রাজ এতক্ষণ রিয়াদের সাথে কথা বলে বুঝে গেছে তার সাথে কিরকম মাইন্ড গেম খেলতে হবে, তাই সে কথাটা বলেছে। আর কথাটা শুনে রিয়াদ হার্ট হয়ে গেছে, যার জন্য সে এমন করেছে। নে খুলে দিলাম তোর সব বাঁধন, দেখি তুই কি করতে পারিস। আজ তোর এমন অবস্থা করব তুই নিজে নিজেকে দেখে ভয় পেয়ে যাবি। রিয়াদ তার শার্টের বোতামগুলো খুলতে খুলতে রাজকে বলছে। রাজ বুঝে গেছে শিকার নিচে এসে ধরা দিচ্ছে, তাই তাকে তেমন ভাবে প্রস্তুত হতে হবে। রাজ নিচের 2টা বোতাম খুলে শার্টের টেবিলের উপর রাখে। সাদা গেঞ্জির ভিতর স্পষ্ট বোঝা যাচ্ছে 6 প্যাক বডি। রিয়াদও তার শার্টটা খুলে টেবিলের উপর রাখে। পিছন থেকে .38 রিভলভারটা রাখে টেবিলের উপর। ঘাটটা হালকা ঘুরিয়ে ব্যাং করে নিয়েছে, পাটা হালকা উঁচু করে রাজের দিকে স্লাইড করে, কিন্তু রাজ শেপটি নিয়ে সরে আসে। রিয়াদ তার পরের অ্যাটাকটা মিস করতে চায় না, তাই ডান হাত দিয়ে রাজের তলপেটে হিট করে। রাজ দুর্বল থাকায় ছিটকে পড়ে। রিয়াদ যে রাজকে টেনে তোলে। রাজ মুচকি হেসে নিজের মাথাটা দিয়ে জোরে একটা হিট করে রিয়াদের কপাল বরাবর। রিয়াদ সামান্য দূরে সরে যায়। রাজ যেন এটারই অপেক্ষাতেই ছিল। টেবিলের উপর থাকা গানটা নিয়ে পরপর 3টে গুলি চালায়। একটা যে লাগে পলাশের কপালে, পরেরটা কালামের মুখের চোয়াল বরাবর। রাজের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার বাম পায়ে যেয়ে গুলিটা লাগে। আপাতত রুমটা এখন নিস্তব্ধতা বিরাজ করছে। 2টা লাশ পড়ে আছে নিচের ফ্লোরে। পায়ে গুলি লাগা শাওন নামে ছেলেটা ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। রাজ এই নিস্তব্ধ রুমে জোরে জোরে হাসতে থাকে। টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর টানতে থাকে। রাজ পিছন দিকে ঘুরে একবার দেখে নেয় রিয়াদ যেন এটারই অপেক্ষাই করছিল। সে উঠে রাজকে মারতে আসবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা রাজ না দেখেই চালায়। সেটা যেয়ে সোজা রিয়াদের ডান হাঁটুর মধ্যে লাগে। রাজ জোরে জোরে হাসতে হাসতে বলে, রাজের নিশানা কখনো মিস হয় না। শোন রিয়াদ, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমাকে যেন কে আসবে মারতে, দেখি তোর কোন বাপে সে আমাকে মারে। রাজের কথাটা শেষ হওয়ার সাথে সাথে রুমের দরজায় কেউ কড়া নাড়ে। রিয়াদ উচ্চস্বরে হাসতে হাসতে থাকে। নে আমাকে এখন এই মেরে দে, নয়তো ওরা আসলে তোকে কিন্তু বাঁচিয়ে রাখবে না। আমার দিকে এমন ভাবে চেয়ে না থেকে দরজাটা যে খুলে দে। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে জোরেই হেসে উঠে বলে, যা, তোর মেহমান, তুই যে তাকে ভিতরে নিয়ে আয়। রিয়াদ কোনো রকমে খুঁড়ে খুঁড়ে দরজার কাছে এসে দরজাটা খুলে দেয়। বাইরে থেকে কোনো এক আগন্তুক ভিতরে প্রবেশ করে। এটা দেখে রাজ সামান্য ভয়কাতর চেহারায় তাকায়। রিয়াদ উচ্চ স্বরে হাসে। রাজ কিছু বলে না, শুধু মুচকি হাসে। আগন্তুক হেঁটে রুমের ভিতরের দিকে যায়। 4 পায়ের প্লাস্টিকের চেয়ারটা টেনে টেবিলের সামনে বসে। টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়, 2টা লম্বা টান দিয়ে বলতে থাকে, কিরে রিয়াদ, কার রুচি এমন খারাপ হয়ে গেছে এই কম দামি সিগারেট খায়? রাজ একটু স্পষ্ট করে হেসে বলে, বিষাক্ত জিনিস এটা, দামি আর কম দামির কি আছে? আর সিগারেট তো মানুষের মাইন্ড গেম খেলতে সাহায্য করে। দামি ব্র্যান্ডের সিগারেট খেলে কিন্তু বেশি ভালো মাইন্ড গেম খেলতে পারবে না। আর সামনে যা আছে
একটা না খেয়ে যদি আরেকটার আশা করো তাহলে কিন্তু তোমার কাছে কোনোটাই ভালো লাগবে না। আগন্তুক রাজের কথা শুনে হেসে জ্বলন্ত সিগারেটে আবারও টান দেয়। রিয়াদ এসে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আর আগন্তুকের উদ্দেশ্য করে বলে, দেখ ভাই, এই কুত্তার বাচ্চা রাজ সবগুলোকে মেরে দিয়েছে। চল এখন একে মেরে দিয়ে এখান থেকে কেটে পড়ি। এই কুত্তার বাচ্চাকে আমার বিশ্বাস নেই যখন তখন কিছু করে দিতে পারে। রিয়াদ, মনে কর তোর সাথে তোরই কোনো এক বন্ধু বা কাছের কেউ বেইমানি করে, তাহলে কেমন লাগবে? তোর কাছে আবার মৃত্যুটা হঠাৎ করে হবে, হয়তো অনেক প্রিয়জন খবরও পাবে না। লাশগুলো দেখে অনেকে ভয় পেয়ে দূরে সরে যাবে। রাস্তার প্রতিটা কুকুরগুলো ঘেউ ঘেউ করে মানুষের কাছ থেকে লাশটা টেনে নিয়ে খুবড়ে খুবড়ে খাবে। কেমন হবে তখন? কিরে, তুই তো আগে এমন রহস্যময় কথা বলতি না, এখন এত কথা বলিস কেন? কাজটা শেষ করে তাড়াতাড়ি চাচার কাছে যেতে হবে। রিয়াদ, তুই জানিস কি ভিতরে একটু বেশি কথা বলে, যার কারণে তারাই বেশি ঠকে। তুইও কিন্তু বেশি কথা বলিস, মনে হয় না তোর সাথে মাইন্ড গেম খেলতে আমার জমবে। রিয়াদ এক পায়ের উপর ভর দিয়ে কোনো রকমে রাজের সামনে এসে গেঞ্জিটা ধরে টানতে থাকে আর বলে, তুই একটু বেশি কথা বলিস, নিজেকে অনেক বড় মনে করিস তুই। রাজ তার হাত দিয়ে রিয়াদের দুটো হাত ছাড়িয়ে নিয়ে একটা ঘুষি মারে রিয়াদের মুখ পাজুরে। রিয়াদ দূরে ছিটকে গিয়ে পড়ে। তোকে তখনই বলেছিলাম আমাকে মেরে দে, কিন্তু তুই তা শুনলি না। এখন বিপদ তুই নিজেই ডেকে এনেছিস। আগন্তুকরা সিগারেট টানছে আর শব্দ করে হাসছে, যেটা দেখে রেগে যায় রিয়াদ। সে আগন্তুককে আবার বলে, তুই বসে বসে সিগারেটে টানছিস কেন? দেখতে পাচ্ছিস না রাজ আমাকে হিট করছে? আগন্তুক নিজ জায়গায় স্থির হয়ে বসে আছে। রাজ বারবার রিয়াদকে হিট করে যাচ্ছে। তাকে এখন কোনো হিংস্রের চেয়ে কম লাগছে না। মনে হচ্ছে সে পারলে এখনই তার পুরো গেমটা শেষ করে দিতে পারে। কিন্তু সে একজন পাক্কা মাইন্ড গেমার, তাই সে আরো মাইন্ড গেম খেলতে চায়। রিয়াদ, আমি তখন চুপ করেছিলাম, এর মানে এই নয় যে আমি তোদের কাছে হার মেনে নিয়েছি। আমার নীরবতা আমাকে অনেক কিছু দেয়, যার কারণে আমি কোনো গেমে সহজে হারি না। আমি যেটাতে হাত দেই ওটাতেই আমি সফল হই। মাদার ফুকার, তোর আজ আমি নিজের হাতে মারবো। এখানে তোর কোনো বাপ তোকে বাঁচাতে আসবে না। কথাটা বলে রিয়াদ বসা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপরে থাকা গানটা নিয়ে রেলোড দিয়ে নেয় সে। রাজের থেকে সামান্য লম্বা হওয়ায় রাজের কপাল বরাবরই পিস্তলটা তাক করে। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। রিয়াদ ট্রিগার চাপ দিলে গরম বুলেটের রাজের কপাল ভেদ করে বুলেটটা শূন্যে বেরিয়ে যাবে। রাজ শুধু মুচকি হাসে। তার সামনে যে মৃত্যুদূত দাঁড়িয়ে আছে সে যেন এটা দেখেও না দেখার ভান করে আছে। রিয়াদও মুচকি হেসে উচ্চ স্বরে বলতে থাকে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস তবুও হাসছিস কেন? ভয় পেয়ে এবার কি সত্যি পাগল হয়ে গেছিস? মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভয় তো পাবে সে যার ভিতরে মৃত্যুর ভয় আছে, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি যে কোনো দিন মরতে হবে। তাহলে মৃত্যুকে সামনে দেখে ভয় পাবো কেন? আর আমি জানি আমার এখনো মৃত্যুর সময় হয়নি, মরবি তো এখন তুই। আগেই বলছিলাম তোকে, আত্মবিশ্বাস ভালো কিন্তু বেশি আত্মবিশ্বাস ভালো না। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তুই বলিস তুই মরবি না। একটা চাপ, একটাই বুলেট, তোর নামটা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। কথাটা বলে ট্রিগারে চাপ দিবে রিয়া, তখনই পুলিশ করার শব্দ হয়। ঘরটা এখন পিন পিন নীরবতা, কিন্তু নীরবতার মাঝে দুজন ছেলের উচ্চস্বরে হাসার শব্দ। একজনের আতঙ্কের চিৎকার। রিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। পিছন থেকে আগন্তুক G810 দিয়ে পরপর 4টা গুলি করে 4টা বুলেটই যে রিয়াদের পিঠ বরাবর লাগে। আগন্তুকের বাম হাতে অর্ধেক জ্বলন্ত সিগারেট আর ডান হাতে পিস্তল। বেশ আরাম করেই বসে এই গুলিটা চালায় আগন্তুক। রাজ উচ্চস্বরে হাসতে থাকে, সাথে আগন্তুকও সায় দিচ্ছে। এবার আগন্তুক তার মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। 60 ওয়াটের বাল্বের ভোল্টেজে আলোয় আগন্তুকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে রিয়াদ। রিয়াদের শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসছে, চাইলেও যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। সে মাটিতেই ধপ করে বসে পড়েছে। মৃত্যু যেন তাকে এখনই গ্রহণ করবে। শেষে সে একটা কথাই বলে, কেন আমার সাথে বেইমানি করলি? এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। যেমন তুই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ধোঁকাটা খেয়ে নিলি। রিয়াদের যেন শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তবুও আস্তে করে আগন্তুককে উদ্দেশ্য করে বলে,
তোর বেইমানির ফল তুই পাবি, চিন্তা করিস না। রিয়াদ আর কিছু বলতে চাইছিল, কিন্তু তা আর বলতে পারলো না। এর আগেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। রাজ আগন্তুকের হাতে থাকা G18টা নিয়ে নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শাওন নামের ছেলেটির কপালে বরাবর 2টা গুলি করে আগন্তুকের দিকে চেয়ে মুচকি হাসি দেয়। টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা জ্বলন্ত সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। রাজের মুচকি হাসির প্রত্যুত্তরে সেও একটা মুচকি হাসি উপহার দিয়ে বলতে থাকে, এই শহরটা আসলেই বেইমানির শহর। এখানে কাউকে বিশ্বাস করা মানে নিজের কবর নিজে তৈরি করা। মনে হয় সময় চলে এসেছে গেমটাকে শেষ করার। রাজ কিছু না বলে সোজা হাঁটা দেয়, দরজার দিকে পিছনে একবার চেয়ে বলে, বেইমানি? আমার সাথে বেইমানি করার আগে ওকে 10 বার চিন্তা করতে হবে। আর গেমটা একটু আলাদা টাইপের হবে। প্ল্যান বাদে কিছু করে না এই রাজ। সিগারেটে আর একটা টান দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। রাজ এবার বের হওয়ার সাথে সাথে আগন্তুকটা ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে রিয়াদের লাশের পাশে একটা ট্যাটু এঁকে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যে। রাত প্রায় 2টার উপরে বাজে, কিন্তু রাফি সন্ধ্যায় যে বাসা থেকে বের হয়েছে এখনো বাসায় আসেনি। নুসরাত এখনো দাঁড়িয়ে আছে রাফির চিতাকোঠার রুমের সামনে। ওই দিন রাতের ঘটনার পর থেকে রাফির প্রতি জানার আগ্রহ যেন বেড়েই চলেছে নুসরাতের। তাই আজ রাফির রুমটা ভালো করে চেক করবে, দেখবে কোনো ক্লু যদি পাওয়া যায় তার সম্পর্কে। বাসার অন্য চাবি দিয়ে চিতাকোঠার রুমে ঢোকে নুসরাত। রুমের অবস্থা বেশি একটা ভালো না। চারিদিকে সিগারেটের প্যাকেট আর ছোট ছোট সিগারেটের টুকরোগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদা কালারের হালকা ময়লা একটা বিছানা চাদর, 2টা বালিশ। বিছানার পাশেই একটা ব্যাগ রাখা আছে। নুসরাত ভাবছে ব্যাগটা চেক করবে কিনা। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে ব্যাগটা হাতে নেয় নুসরাত। সে ব্যাগটা খুলে এমন কিছু দেখতে আশা করেনি। মাফিয়া অব দ্য কিলার, ইংরেজি নোবেল, আরো কিছু ছবি যেখানে কিছু গ্যাংস্টার ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আবার কয়েকটি ছবির উপর লাল কালি দিয়ে কিছু একটা চিহ্নিত করা। নুসরাত বুঝতে পারছে না রাফির ব্যাগে এগুলো কেন। হঠাৎ নুসরাতের চোখ আটকে যায় একটা পিস্তল দেখে, যার পয়েন্ট নাম্বার 736। নুসরাতের জানা মতে এমন পিস্তল পুলিশের বড় কোনো অফিসারদের কাছে থাকে। তাহলে কি রাফি কোনোভাবে আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার? এত কিছু না ভেবে সে ব্যাগটা ভালো করে খুঁজতে থাকে। নিরাশ হয় নুসরাত যখন, কারণ ব্যাগে কিছু নেই। তাই সে ব্যাগটা গুছিয়ে বাইরে চলে আসে। ঘরটাতে সিগারেটের পুরো গন্ধে কেমন যেন বমি বমি পাচ্ছিল নুসরাতের। তাই সে বাইরে চলে আসে। আপনি এত রাতে আমার রুমের সামনে কি করছেন? নুসরাত যখন রাফির রুমে তালা লাগিয়ে পিছন দিকে ঘুরবে তখন সে পাশ হতে শুনতে পায় পুরুষালী কণ্ঠ। ভয় পেয়ে কেঁপে ওঠে নুসরাত। সে পিছন ফিরে তাকিয়ে দেখে যে রক্তমাখা দেহে অস্থিরতার সাথে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাফি। রাফির সাদা শার্টে রক্তের দাগ স্পষ্ট। হাত দুটোর দিকে তাকালেই বুঝতে পারা যাচ্ছে যে লাল রক্তে একাকার 2 হাত। নুসরাতের মুখ থেকে কোনো রিপ্লাই না পেয়ে রাফি পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় ধীর কণ্ঠে নুসরাত বলে ওঠে, রাফি, তোর শার্টে এবং হাতে রক্ত লেগে আছে কেন? কি করেছিস তুই? রাফির লম্বা ঘন দাড়ি হতে তাজা রক্ত টপটপ করে পড়ছে, যেটা দেখে নুসরাত ভয় পেয়ে 2 কদম পিছিয়ে যায়। রাফিকে এখন তার কাছে ভয়ঙ্কর এক যুবক মনে হচ্ছে। রাফি মুচকি হেসে বলে ওঠে, ম্যাডাম, ভয় পাবেন না, আমি কাউকে খুন করিনি। রাস্তায় কিছু ঘেউ ঘেউ করছিল তো, তাই তাদের একটু সতর্ক করে দিয়েছি, যেন পরবর্তীতে আমার রাস্তায় বাধা না দেয়। রাফির কণ্ঠ হতে এমন কথা শুনে নুসরাত বলে ওঠে, সাবধান করলে রক্ত কোথা থেকে আসে? আসার পথে একজন লোককে কিছু সন্ত্রাসীরা গুলি করে চলে গিয়েছিল। ওনাকে বাঁচাতে গিয়ে রক্ত লেগেছে শার্টে এবং হাতে ও মুখে। তোকে তো নিষেধ করেছিলাম এত রাতে বাসায় আসবি না, তবুও কোন সাহসে তুই এটা করলি? বল এইবার। রাফি বুঝতে পারছে না কি বলবে এখন। সে যেই কারণে দেরি করে ফিরেছে সেটা থেকে বললে সে হয়তো জ্ঞান হারাতে পারে। তাই রাফি নুসরাতকে সেটা বলল না। আর নুসরাতের সামনেই দাঁড়ালেই কেমন যেন তার জবাব বন্ধ হয়ে যায়। সে মাথাটা নিচু করে আমতা আমতা করে জবাব দেয়, আপু, দেশের বাড়ি থেকে একটা বড় ভাই ঢাকায় এসেছে, তাই ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই রাত হয়ে গিয়েছে। কাল থেকে আর এমন হবে না। নুসরাতের কাছে রাফির উত্তরটা একটু বিশ্বাস হয় না, কারণ রাফির চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। নুসরাত রাফির কথায় প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলে, আগামীকাল যেন সংবাদের হেডলাইনে কোনো অচেনা আগন্তরের নাম ভেসে না ওঠে। রাফির কাছে নুসরাতের মুচকি হাসিটা কেমন যেন রহস্যময় রহস্যময় লাগছে। রাফি এটাই বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এত প্রশ্ন করছে। আগে তো এমন কখনো গুরুত্ব দিয়ে কথাও বলতো না, কিন্তু এখন তাই বুঝতে পারছে না রাফি। আপু, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি সর এখান থেকে, রক্তের গন্ধে আবার বমি চলে আসছে। আর আরেকটা কথা শুনে যা,
মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুই আবার নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে আফসোস করিস না। মুচকি হেসে চলে যায় নুসরাত। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুসরাতের রহস্যময় কথাগুলো ভাবতে থাকে রাফি। তবে কি রাফির পরিচয় কোনোভাবে জেনে গেছে নুসরাত? সেটা তো রুমে গেলেই বোঝা যাবে। আজ 5 দিন পর জান্নাতকে আবারও ভার্সিটিতে দেখা গেছে, কিন্তু আজ সে আগের মতো আসেনি। মডার্ন বোরকা, নতুন হিজাব পরিধান করা আগের থেকেও পরিবর্তন মনে হচ্ছে। জান্নাত ভার্সিটিতে সেই আম গাছের থেকে নিচের দিকে তাকায়, যেখানে রাফি প্রতিদিন বসে থাকে। জান্নাত চেয়ে দেখে রাফির সাথে কিছু বখাটে ছেলেরা ঝামেলা করছে। জান্নাত সেদিকে এগিয়ে গেলেই শোনা গেল রাফির কান্না জড়িত কণ্ঠ। ভাই আমাকে ছেড়ে দিন, আমার কাছে তেমন কিছুই নেই যা দিয়ে আপনাদের হয়ে যাবে, প্লিজ আমাকে মারবেন না। বখাটে ছেলেগুলো ধারালো ছুরি দিয়ে রাফিকে ভয় দেখাচ্ছে। রাফি চায় না ভার্সিটিতে কোনো ঝামেলা হোক, তাই সে ছেলেগুলোকে বলছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ছেলেগুলো রাফির কথা না শুনে তার সাথে জোরাজুরি করতে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জান্নাত। রাফি জান্নাতকে একটু ভরসা করলো। জান্নাত ভালো করে ছেলেগুলোকে বলে, ভাইয়ারা আপনারা সবাই ওর সাথে এমন করছেন কেন? প্লিজ তার সাথে এমন করবেন না। জান্নাতের এমন কথাটা শুনে সবাই মিলে হাসতে থাকে আর জান্নাতের সাথে বাজে ব্যবহার করা শুরু করে। ওর সম্বন্ধে নানা ধরনের বাজে কথাও বলতে শুরু করে। জান্নাত এগুলো সহ্য করতে না পেরে একটা ছেলেকে কষে চড় মেরে ব্যাগ থেকে একটা পিস্তল বের করে। সবাই পিস্তল দেখে ভয় পেয়ে চলে যায়। রাফি অবাক হয়ে যায় জান্নাতের মতো একটা সাধারণ মেয়ের কাছে একটি পিস্তল দেখে। তাই সে জান্নাতকে প্রশ্ন করে ফেলে, আপনার কাছে এই পিস্তল আসলো কোথা থেকে? জান্নাত পিস্তলের দিকে তাকিয়ে ছোট করে একটা মুচকি হাসি দিয়ে পিস্তলটা ব্যাগে ভরে রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি চলো গাছতলায় বসে শান্তিতে কথা বলি। রাফি আর জান্নাত গাছের নিচে যেয়ে বসে। রাফি সন্দেহের দৃষ্টিতে তাকালেই জান্নাত প্রথমেই বলা শুরু করে, রাফি তুমি আমাকে কি একটা সাধারণ মেয়ে মনে করেছিলে? এটা আবার কেমন প্রশ্ন? আমি তো আপনাকে সবসময় একজন সাধারণ মেয়ের মতোই দেখে এসেছি, এইখানে আবার অসাধারণের কি আছে সেটা তো বুঝতেই পারছি না। আসলে রাফি আমি একজন সিআইডি সদস্য। আমার স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কিছু করব, তাই পড়াশোনা করার পাশাপাশি সিআইডিতে জয়েন হই। আর সিলেট থেকে এখানে আসি একটা বড় আসামিকে ধরার জন্য, তাই পরিচয় গোপন রেখে ইউনিভার্সিটিতে ভর্তি হই। রাফি জান্নাতের কথা শুনে একটু ভয় পেয়ে যায় আর জান্নাতের কাছ থেকে দূরে যেয়ে বসে। জান্নাত সেটা লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। রাফি জান্নাতকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি এমন একটা গোপন কথা আমাকে কেন বললেন? রাফি তুমি কি জানো তুমি কত বোকার ইনোসেন্ট? আর আমি তোমাকে কথাটা বলেছি কারণ তোমার ওপর আমার একটা বিশ্বাস আছে। তুমি যে এই কথাটা কাউকে বলবে না। জান্নাতের কথা শুনে রাফি একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, জানেন জান্নাত, এই ছোট্ট পৃথিবীতে কাউকে বিশ্বাস করা ঠিক না। আপনি যাকে মন দিয়ে এক অবস্থায় বিশ্বাস করবেন, দেখা গেছে সে আপনার সাথে বেইমানি করে চলে গেল। আমি সেটা জানি, তবে তুমি যে আমার সাথে বেইমানি করবে না সেটাও আমি জানি। রাফি কিছু বলে না, মাথাটা নিচু করে বসে থাকে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, সাথে নিঃশ্বাস ত্যাগ করার শব্দ। জান্নাত নীরবতা ভেঙে বলে ফেলে, রাফি আমরা কি ফ্রেন্ড হতে পারি? রাফি বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, দেখেন জান্নাত, আমি আপনার মতোই সবাইকে বিশ্বাস করতে পারি না। আমার লাইফ আর আপনার লাইফটা অনেক ব্যতিক্রম। মানে বুঝিনি, আমার লাইফ আর তোমার লাইফের পার্থক্য কি? যেমন ধরেন চোর পুলিশের মতো। কথাটা বলেই রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। জান্নাত অবাক হয়ে যায়, 2 বার একটা ছেলে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। রাগে তার অবস্থা খারাপ আর রাফি তাকে কেনই রহস্যময় কথা বলে চলে গেল ভাবতে থাকে জান্নাত। আপু আপনি এত রাতে আমার রুমে কি করছেন? কথাটা বলে রাফি উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত আজ অনেক কিছু জানার জন্য রাফির কাছে আসে, কিন্তু এসে দেখে রাফি রুমে নেই। তাই সে নিজের রুমে ঢুকে রাফির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাফির রুমে প্রবেশ করলে নুসরাতকে দেখে সে কথাটা বলে। রাফির কথা শুনে নুসরাত অবাক হলো না। নুসরাত মুচকি হেসে বলে, আমাকে আপু বলা লাগবে না। আপনি আমার সিনিয়র, সেই সাথে আবার বড়লোক বাবার একমাত্র মেয়ে, আপনাকে আপু না বলে আর কি বলবো? নাম ধরে ডাকবি, সমস্যা নেই। আর তখন বললি যে এত রাত, কিন্তু রাত কোথায় হলো? তোর জন্য তো এটা সকাল। আমার জন্য এখন সকাল হতে যাবে কেন? আপনার জন্য রাত, যা আমার জন্য তো একই। সবচেয়ে বড় কথা হলো আপনি বন্ধ রুমে ঢুকলেন কি করে? নুসরাত রাফির মুখের সামনে চাবির ছড়াটা ঝাঁকাতে ঝাঁকাতে বলে, রাফি আমার মনে হয় না আমি তোর থেকে বেশি ধনী হব। আর এই চাবিটা দেখছিস, এটা নিয়ে রুমে ঢুকেছি। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জি আপু বলেন, কি গুরুত্বপূর্ণ কথা?
নুসরাত বিছানার উপর পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর একটা সিগারেট রাফির দিকে ঢিল দেয়। রাফি সিগারেটটা ঠোঁটে চাপে আর পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। নুসরাত হেসে বলে, তারপর রাফিন ভাই, কি অবস্থা আপনার? রাফি চমকে ওঠে কথাটা শুনে। সে আমতা আমতা করে বলে, আপু রাফিনকে? নুসরাত ধোয়াগুলো উপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আমি জানি তুই রাফি না রাফিন ভাই, যে কিনা রাফিয়ান শহরের মাইন্ড কেবার। কথাটা বলে নুসরাত বিছানার পাশ থেকে ব্যাগটা বের করে রাফির সামনে রাখে। রাফি কি বলবে বুঝতে পারছে না। সে তার মাথাটা ঠান্ডা করে নুসরাতকে বলে, আপু আমি রাফিন হতে যাব কেন? আমি তো রাফি, আর আপনি আমার ব্যাগ ধরছেন কেন? রাফিন, আমি সব জেনে গেছি, আর তোর ব্যাগ তো আমি আগেই চেক করেছি। হঠাৎ ভার্সিটি দ্বিতীয় বর্ষে খ্যাত গরিব একটা ছেলে ভর্তি হয়ে যায়, রেজাল্ট খুবই খারাপ। আবার ভার্সিটির বিপি রাকিব ভাই ওকে দেখে ভয়ে দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই দিন সজীব যখন তোকে র্যাক দেয় তখন কেউ কিছু বললো না, কিন্তু পুলিশ অফিসার তোকে বাঁচিয়ে নিল। তুই সেটা দেখে মুচকি হেসেছিলি। পরের দিন সকালে সজীবের লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু 3 দিন ধরে তোরে আর দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই দিন রাতে জঙ্গলের ছেলেগুলোকে মারার সময় আমি গাছের আড়ালে দাঁড়িয়ে তোর সব কিছু দেখছিলাম। তো মিস্টার রাফিন, তুই এখন যতই না করিস বা নাটক করিস লাভ হবে না, কারণ তুই ধরা পড়ে গেছিস। কথাগুলো বলে জোরে সিগারেটে একটা টান দেয় নুসরাত। রাফি সময় নষ্ট করতে চায় না, তাই পেছন থেকে গানটা বের করে নুসরাতের মাথার দিকে তাক করে সিগারেটে টান দেয়। সিগারেটে চাপ দিবে, কিন্তু সেটা আর পারে না। এর আগেই নুসরাত চোখের পলকে রাফির হাত থেকে গানটা নিয়ে রাফির কপাল বরাবর তাক করে। রাফির মুখটা কেবল হা হয়ে যায়। এমন ভাবে তার হাত থেকে গানটা নিয়ে নিবে ভাবতে পারেনি রাফি। নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে মেসেজটা পড়তে থাকে। মেসেজটা পড়া শেষ হলে নুসরাত জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, আমি মাইন্ড গেম খেলতে ভালোবাসি না, তবে যারা মাইন্ড গেম খেলে তাদের খুঁজে বের করা আমার কাজ। তোকে একটা সুযোগ দিলাম, দ্বিতীয়বার সুযোগটা নাও পেতে পারিস। রাফিনকে সুযোগ দেওয়ার মতো কেউ এখনো জন্ম নেয়নি। এখন তোর সাথে একটা ছোট্ট মাইন্ড গেম খেললাম, জানিস সেটা কেমন? কথাটা বলে চুপ করে থাকে রাফি, কিন্তু নুসরাত থেমে নেই। পিস্তলের ট্রিগারে একটা চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। আবারও 3টা গুলি করে, কিন্তু সবগুলোই মিস ফায়ার হয়। নুসরাত বুঝতে পারছে না কেন পিস্তল থেকে বুলেট বের হলো না। রাফি মুচকি হেসে বলে, অবাক হচ্ছিস তাই তো? কোনো বুলেট বের হয়নি, তার কারণ ওই পিস্তলে কোনো বুলেট ছিল না। এটা আমার মাইন্ড গেম, এগুলো না শিখাইয়া উস্তাদি করিও না। নুসরাত রাফির মাস্টার মাইন্ড গেম দেখে অবাক হয়ে যায়, তাই সে রাফিকে বলে, রাজকে বাঁচাতে চলে যা। কথাটা বলে দাঁড়ায় না, চলে যায় নুসরাত। রাফি পিছনে দাঁড়িয়ে ভাবতে থাকে, কি বলে গেল নুসরাত। রাফি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কাকে যেন কল দেয়, কিন্তু ওই পাশের মোবাইলটা বন্ধ দেখাচ্ছে। রাফি অস্থির হয়ে যায়। সে উত্তেজিত হয়ে সাকিবকে ফোন দেয়। 3 বার রিং হওয়ার পর সাকিব ফোন ধরে কান্না করে বলে, ভাইয়া তুমি এখানে এসো না, মেরে ফেলবে তোমাকে, ছোটদাকে নিয়ে চলে গেছে ওরা। রাফির বুকের ভিতর ধুকপুক করছে, হালকা ভয়ের আভাস পাচ্ছে সে। হয়তো আজই শেষ হতে যাচ্ছে মাস্টার মাইন্ড গেমের গুটির তালিকা। রাফি আনাব সাহেবের বাসা থেকে বেরিয়ে পরে সাকিবদের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজও রাফির জন্য একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। রাফি দেরি করতে চায় না, গাড়ির ভিতরে বসে পড়ে। গন্তব্য এখন সাকিবদের কাছে। রাতের হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে সামনে কিছু লোক রাস্তায় শুয়ে আছে। রাফি গাড়ি থেকে নেমে গানটা হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। যে এমন একটা দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না। আজমিরকে কেউ গুলি করে মেরে দিয়েছে। ওসমানের শরীর থেকে মাথাটা আলাদা করা। রফিকের বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে অনেকগুলো আঘাত করেছে। সাকিবকে হাতে পায়ে গুলি করা হয়েছে। রাফি সাকিবকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে থাকে। সাকিব রক্তমাখা মুখটা দিয়ে হালকা করে ছোট একটা হাসি দিয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তার পারেনি। এর আগেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাফি জোরে চিৎকার করে বলে, সাকিব, কিছু হবে না তোর, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা বলেই সাকিবকে পাঁজা কোলা করে ওঠাতে যাবে, তখন কোথা থেকে একটা স্নাইপারের বুলেট এসে সাকিবের শরীরে লাগে। রাফি জোরে চিৎকার দিয়ে কান্না করে দেয়, কারণ রাফি সবাইকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত। কিন্তু আজ এমন একটা দিন দেখতে হবে সে ভাবতে পারছে না। রাফি অঝরে কান্না করতে থাকে। রাফির চোখ যায় দূরে পড়ে থাকা কাগজের টুকরোর দিকে। বসা থেকে উঠে কাগজটা হাতে নেয়। পাশে আবার একটা ভয়ঙ্কর ট্যাটু আঁকা, যার ব্যাখ্যা রাফির ভালো করেই জানা। মাইন্ড গেম খেলতে ভালোবাসি, আমি আবার খেলাতেও ভালোবাসি। হবে আজ গেম, বেঁচে থাকবে আসল মাফিয়া, যার অস্তিত্বে ছড়িয়ে যাবে সবখানে।
কাগজের রহস্যময় কথাগুলো পড়ে রাফি ভাবতে থাকে, কে লিখলো কথাগুলো। কাগজের পিছনের দিকে একটা ঠিকানা দেওয়া আছে। রাফি রওনা দেয় ঠিকানার উদ্দেশ্যে। রাজ, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। খাবার শেষ করে আরাম করে বসো, কথা বলবো। ডাইনিং টেবিলের উপর খাবার রাখা। আজ যেন এই দোতলা বাসায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাস্তার চেয়ারটা টেনে বসার সময় মেহরাব রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ বসে মুচকি হাসি দিয়ে বলে, সমস্যা নেই স্যার, খাওয়া দাওয়া করে কথা বলবো। আর স্যার, আজ এত আয়োজন করা হয়েছে কেন? কোনো বিশেষ অনুষ্ঠান নাকি? মেহরাব রাজের কথা শুনে মুচকি হেসে বলে, কি আর বিশেষ অনুষ্ঠান, হয়তো আজ কেউ বাসা ছেড়ে চলে যাবে, তাই তাকে ভালো মন্দ খাইয়ে বিদায় দিব। রাজ বুঝতে পারছে না কার জন্য এত আয়োজন করা হয়েছে, আর কেই বা আজ বাসা থেকে চলে যাবে, তাই সে প্রশ্ন করে ফেলে। স্যার, বসা থেকে চলে যাবে আর কই সে ব্যক্তি যার জন্য এত আয়োজন? মেহরাব রাজের কৌতূহল আর অস্থিরতা দেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, আগে খাবারটা শেষ করো, পরে না হয় দেখবে কে বাসা থেকে চলে যাবে আর কার জন্যই বা এত আয়োজন। রাজ আর কিছু না বলে তার খাবারটা শেষ করে। খাবারটা শেষ করে একবার রিমির দিকে চেয়ে মুচকে হাসি দিয়ে সোফার দিকে চলে আসে। রিমি হচ্ছে মেহরাব সাহেবের একমাত্র মেয়ে, যাকে রাজ ভালোবাসে। রাজ বসে বসে চিন্তা করছে, কি এমন জরুরি কথা যার জন্য মেহরাব তাকে এত গুরুত্ব দিয়ে কথাটা বলল। ব্যর্থরা অচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে, সচেতনভাবে সাফল্যের সঙ্গে একান্ত হলে সাফল্যই তোমার দিকে আকৃষ্ট হবে। রাজ খাবার শেষ করে সোফায় বসে চিন্তা করছে, কে আজকে বাসা থেকে চলে যাবে, আর মেহরাব কেন আজ এত রহস্যময় কথা বলছে বুঝতে পারছে না। রাজ ঠিক তখনই মেহরাব সোফায় বসতে বসতে কথাটা বলে রাজকে। রাজ কথাটার মানে বুঝতে পারে না, তাই মেহরাবকে প্রশ্ন করেই ফেলে, স্যার, আপনার কথার মানে বুঝতে পারছি না। আমি তো গ্যাংস্টার রাফির ভাইকে দেখে ফেলেছি। রাজ একটু অবাক হয়ে একটু আগ্রহ নিয়ে বলে, স্যার, ওই বড় মাফিয়াকে তো কেউ কখনো দেখেনি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে সেই বড় মাফিয়া রাফিন ভাই? মেহরাব জানে রাজ একটু বেশি মাইন্ড গেম খেলতে পছন্দ করে। রাজ সবসময় তার মাইন্ড দিয়ে যে কোনো ব্যক্তির সাথে ভাব তৈরি করতে পারে, কিন্তু মেহরাব তাদের কাতারে পড়তে চায় না। সে নিজেও একজন মাইন্ড গেমার। এবার রাজকে বলে, তুমি জানো কিনা জানি না, আরো 5 বছর আগে রাফিনের সম্পর্কে একটা আর্টিকেল বের হয়েছে। আমি 5 বছর ধরে সেই আর্টিকেলটা নিয়ে গবেষণা করছি। বলতে গেলে পুরো বইটা আমার মুখস্থ। সেই বইয়ের রাফিন কিভাবে মাইন্ড গেম খেলে প্রায় সবই লেখা আছে। মেহরাবের কথা শুনে রাজ একটু অবাক হয়, কারণ মাফিয়াদের নিয়ে মেহরাব 5 বছর ধরে পড়ে আছে। রাজের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো রাজ তার মাইন্ড ঠান্ডা রাখার জন্য হাতে সবসময় 2টা মার্বেল রাখে। মেহরাবের কথা শুনে রাজ তার মার্বেল দুটো নাড়াতে থাকে। মেহরাব খেয়াল করে দেখে রাজ তার হাত দিয়ে 2টা মার্বেল নাড়াচাড়া করছে। এটা দেখে মেহরাব মুচকি হাসে। মেহরাব আজ সাদা কালারের পাতলা একটা পাঞ্জাবি পরেছে। সেই পাঞ্জাবির পকেট থেকে প্রথমে একটা ছোট সাদা কালারের প্যাকেট বের করে। 2টা মার্বেল স্পষ্ট বোঝা যাচ্ছে প্যাকেটের মধ্যে। মেহরাব আবারও একটা ছোট সাদা কালারের প্যাকেট থেকে বের করে, যার ভিতর 3টা পিস্তলের বুলেট স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহরাব রাজকে উদ্দেশ্য করে বলে, রাজ, দেখো তো চিনতে পারছো কিনা? রাজ সাদা প্যাকেটে মোড়ানো 2টা জিনিস দেখে একটু অবাক হয়, কিন্তু মেহরাবকে তা বুঝতে দেয় না। রাজ হালকা মুচকি হেসে জবাব দেয়, স্যার, আমি জিনিসগুলো তো চিনতে পারছি, কিন্তু এগুলো কার সেটা তো আপনি ভালো বলতে পারবেন। মেহরাব একটু অবাক হয়, কারণ রাজ যে এত শান্তভাবে উত্তর দিবে তা আশা করেনি মেহরাব। রাজ, জানো কি, রাফিন যখন কোনো মিশনে বের হয় তখন সে তার মাইন্ডটাকে ঠান্ডা রাখার জন্য 2টা মার্বেল ব্যবহার করে। আমি তো জানতাম রাফিন তার মিশনের কোনো প্রমাণ রেখে যায় না, কিন্তু সে সাব্বিরের খুনটা করার সময় একটা ভুল করে ফেলে, আর সেটা হচ্ছে তার পিস্তল থেকে ছোড়া 3টা বুলেট। রাজ তার বাম হাত দিয়ে হালকা করে সোফায় একটা বাড়ি দেয়। মেহরাবের চোখ এড়ালো না, সে শান্ত একটা মুচকি হাসে। রাজ নিজেকে স্বাভাবিক করে মেহরাবকে বলে, স্যার, আজ কি থানায় যাব না? সময় তো প্রায় হয়েই গেছে, রেডি হই নাকি? মেহরাব রিমিকে উদ্দেশ্য করে বলে, রিমি, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসে আমার পাশে বসো। রিমি তার বাবার কথা অনুযায়ী তার পাশে যেয়ে বসে। এবার রাজকে উদ্দেশ্য করে বলে, না, আজ থানায় যাব না, আমি তোমাদের একটা গল্প বলবো, কি শুনবে তো? রাজ রাজ মেহরাবের এমন কথা আশা করেছিল না। রাজের কেন জানি মনে হচ্ছে আজ এই শহরে তার ছদ্মবেশী পরিচয়টা প্রকাশ হতে চলেছে। রাজ বিনয়ী কণ্ঠে বলে, স্যার, থানাতে কোনো সমস্যা না হলে আমার গল্প শুনতেও কোনো সমস্যা হবে না। মেহরাব মুচকি হাসি দেয়, যেটা রহস্যময়।
রাজ, তুমি জানো, তুমি যদি পুলিশের চাকরি না করে কোনো চলচ্চিত্রে কাজ করতে তাহলে খুবই ভালো অভিনয় করতে পারতে। এখন যেমন অভিনয় করছো, কারো ধরার ক্ষমতা নেই। রাজ বুঝতে পারছে না কেন মেহরাব আজ এত রহস্যময় কথা বলছে তার। তবে কেন? রাজ তার মুখটা হালকা বাঁকা করে উত্তর দেয়। স্যার, আমি অভিনয় করতে পারবো কিভাবে? যেভাবে আমি ওই সব বিষয় থেকে দূরে দূরে থাকি, আর আপনি বলেছেন আমি অভিনয় করি। আচ্ছা, এগুলো বাদ দাও, এখন একটা গল্প বলবো। রাজ, তুমি আবার গল্পটা শুনতে বিরক্ত বোধ করো না? রাস্তার মস্তিষ্কটাকে কয়েক সেকেন্ডের জন্য স্থির রেখে একবার সামনে মেহরাব আর তার পাশে বসা নীল রঙের ড্রেস পরা রিমির দিকে চেয়ে মেহরাবকে বলে। স্যার বলেন, আমি বিরক্ত বোধ করব না। মেহরাব তার চোখ থেকে চশমাটা খুলে সামনে টেবিলের সংবাদপত্রের উপর রাখে। একবার রাজ আর রিমির দিকে চেয়ে মুচকি হেসে বলতে শুরু করে। সময়টা আর অনেক বছর আগে আমি আর রিমির মা দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু বাসা থেকে আমাদের মেনে নেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নেই পালিয়ে যাব। আমরা চলে আসি অচেনা অজানা দূর একটা শহরে। প্রায় 1 বছর পর পরে আমাদের ছোট সংসারে আলো ফুটে রিমির জন্ম নেয়। রিমির যখন 5 বছর বয়স, তখন আমরা আমাদের বাসায় যাই। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, আমাদেরকে মেনে নেয় না। কিন্তু আমার আপন বড় ভাই আরমান আমাদের যেতে দেয় না। সবাইকে ভালো করে বুঝিয়ে আমাদের মেনে নিতে বলে। সবই ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো যা আমরা কেউ ভাবতেও পারিনি। মেহরাব এবার একটু থামে, সামনে বসে থাকা রাজের দিকে তাকায়। দেখে রাজ খুবই শান্ত আর আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে। মেহরাব একটু মুচকি হাসে। রাজের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে পাশে বসে থাকা রিমির দিকে তাকায় মেহরাব। রিমি খুবই আগ্রহ নিয়ে বসে আছে, কখন আবার বলা শুরু করবে। কারণ এটা কোনো গল্প নয়, মেহরাবের জীবনের একটা অংশ। রিমিকে কখনো মেহরাব তার ছেলেবেলার কথা বলে না, কিন্তু আজ হঠাৎ বলছে, তাই সে একটু অবাক হয়। মেহরাব সময় নষ্ট করতে চায় না, তাই আবার বলা শুরু করে। আমাদের সবকিছু সুখেই চলছিল, কিন্তু এক রাতের ব্যবধানে সব শেষ হয়ে যায়। আমি ওই দিন রাতে একটু রাত করেই বাসায় ফিরছিলাম, কিন্তু বাসায় যে এমন একটা দৃশ্য দেখতে হবে আমাকে, আমি বলার ভাষা হারিয়ে ফেলছিলাম। কারণ গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে রিমির মা, আর পাশে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে আমার আপন বড় ভাই আরমান। কেউ বলতে পারছিল না এটা কিভাবে হয়েছে। পুলিশ এসে ঘটনাটা তদন্ত করে জানায় রিমির মা মারা যাবার আগে তাকে যৌন হয়রানি করেছে, আর সেটা করেছে আমার বড় ভাই আরমান, যার জন্য রিমির মা আরমান ভাইকে মেরে নিজেও ফাঁসিতে ঝুলে যায়। রিমির মা মারা যাওয়ার আগে চিঠিতে লিখেছে, কথাগুলো যা পড়ে সবাই জানতে পারি। আরমান ভাই এর 2টা ছেলে ছিল, কিন্তু কি নাম মনে করতে পারছি না। আমাদের অনেক সম্পদ ছিল, যার কারণে ভাবি আর তার ছেলেদের কোনো সমস্যা হয়নি। আমি 5 বছরের রিমিকে নিয়ে ঢাকায় চলে আসি। অচেনা অজানা শহরে এসেই পুলিশের ছোট পদে একটা চাকরি পাই, আর আস্তে আস্তে আমি এখন কমিশনার পদে এসেছি। কথাগুলো বলে মেহরাব থেমে যায়। পরিবেশটা এখন নীরবতায় ছেয়ে আছে। কয়েক সেকেন্ড শোনা যাচ্ছে শুধু দীর্ঘ নিঃশ্বাসের শান্ত শব্দ। রিমির চোখে পানি চিকচিক করছে, যেন চোখের পলক ফেলে পানি বের হবে। তার মনে পড়ে যায় ছোটবেলার সেই ভয়ঙ্কর ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠে রিমি দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে, জিহ্বাটা অর্ধেক বেরিয়ে আছে। রিমি এটা দেখে কান্না শুরু করে, কিন্তু তার কান্না থামানোর মতো কেউ সেখানে ছিল না, কারণ তার জননী পৃথিবী ছেড়ে চলে গেছে। রিমি আর কিছু মনে করতে পারে না, কারণ সে প্রতি রাতে এই স্বপ্নটাই দেখে। রিমির চোখ জোড়া থেকে অঝরে পানি পড়তে থাকে। মেহরাব রিমির কান্না থামায় না, কারণ সে আজ তার ছোটবেলার কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে। মেহরাবের বলা ঘটনাগুলো শুনে রাজের ছেলেবেলার কথা মনে পড়ে যায়, কিন্তু সে তার অতীত নিয়ে ভাবতে চায় না, কারণ মানুষ অতীত নিয়ে বেশি ভাবলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কমে যায়। রাজ অতীতকে নিয়ে ভাবে না, সে ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করে। তাই এই ঘটনাটা রাজের কাছে পরিচিতই মনে হচ্ছে। মেহরাব রাজকে জিজ্ঞেস করে, রাজ, তোমাদের দেশের বাড়ির জন্য কোথায়? চট্টগ্রামে কোনো এক গ্রামে। আচ্ছা রিমি, তুই কি এমন কাউকে ভালোবাসবি যে কিনা প্রতিদিন রাতে রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে? রিমি চমকে ওঠে। কেন তার বাবা তাকে এমন প্রশ্ন করলো? বুঝতে পারছে না সে যে এই প্রশ্নের জবাব কি দিবে।
রিমির মনে পড়ে যায় রাজের ওই দিনের কথাটি। রিমি আমতা করে বলে, না না বাবা, তেমন কাউকে আমি আমার জীবনের সাথে জোড়াবো না। রাজ প্রশ্নটা শুনে অবাক হয়ে যায়। অধীর আগ্রহ নিয়ে রিমির উত্তরের অপেক্ষা করে। রিমির উত্তর শুনে রাজ নিচের দিকে চেয়ে মুচকি হাসে। রিমি, আমি জানি তুমি রাজকে পছন্দ করো এবং ভালোবাসো। আচ্ছা, যদি তুমি শোনো তুমি যাকে ভালোবাসো তার বাবা তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, তাহলে কি করবে? তাকে ভালোবাসবে? মেহরাবের কথাটা শুনে রাজ শান্ত হয়ে নিজেই জায়গায় বসে আছে, কিন্তু রিমি বসা থেকে উঠে দাঁড়ায়, তার বাবাকে প্রশ্ন করে ফেলে। কি বলতে চাচ্ছ বাবা, বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। রিমি, তুমি হয়তো ভালো করে জানো না, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কোনো পুলিশ অফিসার না, সেই আমার বড় ভাই আরমানের ছেলে। কথাটা শুনে রাজ নিজের জায়গায় শান্ত হয়ে বসে আছে। মেহরাব জানতো রাজ কেবল ঠান্ডা মাথায় গেম খেলতে ভালোবাসে, কিন্তু তার যে আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সেই দিকে তার কোনো চিন্তাই নেই। এমন ভাবে বসে আছে যেন এখানে কিছুই ঘটেনি। রাজ নিজের জায়গায় বসে আছে আর মুচকি হেসে মেহরাবকে বলে, স্যার, আপনার সামনে কি আমি একটা সিগারেট জ্বালাতে পারি? মেহরাব অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে রাজের দিকে। সিগারেট খাওয়ার কোনো অনুমতি সে দিবে না রাজকে, কিন্তু মেহরাবকে আরো অবাক করে দিয়ে রাজ পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট মেহরাবকে দেয়, আর একটা নিজের ঠোঁটে চাপে। মেহরাব সিগারেটটা হাতে নিয়ে ময়লা ঝুড়িতে ফেলে দেয়। রিমি কেবল বোকার মতো চেয়ে আছে রাজের দিকে, রাজের সিগারেট টানার দিকে। ডান হাতে 2টা মার্বেল আর বাম হাত দিয়ে সিগারেট টানছে। মেহরাব রিমিকে বলে, রিমি, তুমি এখন তোমার রুমে যাও। আর আশা করি তুমি বুঝতে পারছো আমি কেন ওই দিন তোমাকে রাজের থেকে দূরে থাকার জন্য বলেছিলাম। বাবা, আমি রাজের সাথে একান্তে কথা বলতে চাই। রাজ কিছু বলে না, নিজের মতো করে সিগারেট টানছে। মেহরাব উচ্চ স্বরে বলে, রিমি, তোমাকে আমি যেতে বলছি। একটা ক্রিমিনালের সাথে তোমার কোনো পার্সোনাল কথা নেই। রিমি সোফা ছেড়ে উঠে দাঁড়ায় না। রাজ মুচকি এসে বলে, স্যার, আমাকে এখন কি করবেন? থানায় নিয়ে যাবেন? লাভ নেই, লাভ নেই। পৃথিবীতে এখনো কোনো জেল নেই যেখানে এই রাজকে আটকে রাখবে। রাজ, তুই নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। তোকে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুইও রাজি হয়ে গেলি। গেমটা শুরু করেছিস তুই, কিন্তু শেষ করব আমি। গেম? মাইন্ড গেম? আমি খেলতে যেমন ভালোবাসি ঠিক তেমনই অন্যকে দিয়ে খেলাতেও ভালোবাসি। আমাকে তুই থানায় নিয়ে 5 মিনিটও রাখতে পারবি না, কারণ এর আগেই রাষ্ট্রপতি ফারহাদ আমাকে বের করে আনবে। মেহরাবও শব্দ করে হেসে বলে, আচ্ছা, তোকে নিয়ে গিয়ে আমি 5 মিনিটও রাখতে পারবো না, তাই তো? তুই দেখবি আমার ক্ষমতা তোকে। মেহরাব আর কথা বলতে পারে না। মেইন দরজায় কেউ কলিং বেল বাজাতে থাকে। রিমি কলিং বেলের আওয়াজে চমকে উঠে দাঁড়ায়। একবার সোফায় বসে থাকা রাজের দিকে তাকায়, তো আরেকবার দরজার দিকে। রিমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটাকে দেখে রিমি অবাক হয়ে যায়। আর সোফায় বসে থাকা রাজ শব্দ করে হাসতে থাকে।